আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। তো এই যে আজকে হাঁসের মাংস রান্না করেছিলাম। হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করেছি। নারকেল একটু কম থাকার কারণে কিন্তু শুধুমাত্র নারকেল তুলে দিয়ে রান্না করেছি। আমরা যশোরের মানুষ কিন্তু হাঁসের মাংস রান্না করলে আস্ত নারকেল এভাবে তুলেও দিব, সঙ্গে নারকেলের যে দুধটা থাকে সেটাও দিব। তাহলে হাঁসের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। হাঁসের মাংস কিন্তু একটু বেশি কষিয়ে রান্না করতে হয়। তো এই যে আমি আমার পাশের বাসার এক চাচির থেকে একটা হাঁস কিনে নিয়েছি। একটা মোরগ হাঁস। মোরগ হাঁস কিনতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো হাঁসগুলো ভালোভাবে আমি কিন্তু হাঁসটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে হাঁসের কিন্তু একটু লোম থাকে, সেটা একটু চুলার পরে দিয়ে একটু লোমটা পুড়িয়ে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আরেকটু বেছে নিব। অবশ্যই কিন্তু হাঁসটা একটু পুড়িয়ে নিতে হবে, যাতে হালকা লোমটা যেটা থাকে সেটা খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়। এই যে হাঁসের মাংসটা আমি ভালোভাবে কুটে নিয়েছি। এখন খুব সুন্দর করে ধুয়ে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করাটাও কিন্তু জরুরি। শুধু রান্না করলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গেই কিন্তু রান্নাটা করতে হবে। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করেছি পরিষ্কার করার। আরও চেষ্টা করেছি যে একটু ভালো করে এই যে ধোয়ার টাইমেও এই ২-১টা লোম ছিল সেগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। এই যে ২-১টায় কিন্তু একটু লোম থেকে গেছে সেগুলোও আমি একটু ভালোভাবে বেছে নিব। এখন আমি শিলপাটায় কিছু পেঁয়াজ বেটে নিচ্ছি। খুব বেশি একদম পেস্ট করে কিন্তু বাটবো না। আজকে আমি মাটির চুলায় রান্না করব। তো মাটির চুলায় যখন যাই তখন কিন্তু আমি শিলপাটা ব্যবহার করি। আর যখন ঘরের ভিতর রান্না করি তখন কিন্তু একেবারে ঝামেলাবিহীনভাবে ব্লেন্ডারে দিয়ে দেই। তো এই যে দেখুন কিছুটা রসুনও কিন্তু আমি হালকা বেটে নিব। খুব বেশি পেস্ট করব না, তাহলে কিন্তু রান্নার কালারটা আসবে না এবং খেতেও বেশি ভালো লাগবে না। এই যে আদাটাও বেটে নিলাম। আদা কিন্তু একটু বেশি দিবেন। হাঁসের মাংসে যদি একটু আদা বেশি দেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আমি কিন্তু যে কোনো মাংস কিংবা ভুনাতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা এবং দারুচিনি। আপনারা আপনাদের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী দিবেন। কিছুটা এলাচ ফল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে বেটে নিব। মানে সামান্য একটু পানি দিয়েছি যাতে করে বাটাটা একটু সুন্দর হয়। তো আমি আমার মতো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু বাটতে পারবেন। তো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে হাঁসের মাংসটা আমি সরিষার তেলে রান্না করব। এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখনই গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে একটু একটু বাবলস আসবে। যেহেতু সরিষার তেল রান্না করাটা আসলে আপনারা সবাই জানেন যে সরিষার তেল দিলে কিন্তু একটু বাবলস হয়। তো কিছুটা আমি এ পর্যায়ে রসুন বাটা এবং আদা বাটাটা দিয়ে দিয়েছি। ২টা তেজপাতা একটু মাঝখান থেকে চিড়ে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাটা বেটেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। সামান্য একটু লবণ এবং হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কষিয়ে আমি হাঁসের মাংসটা কিন্তু এর ভিতর দিয়ে দিব। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে এবং রান্নাটাও কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে। যেহেতু হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি চুলার জালটা কিন্তু একদম আ জোরে দেইনি, যাতে করে আপনার খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে এরকম না। একটু ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব। দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। এখনও কিন্তু রান্না শেষই হয়নি। একটু সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা করব। যেহেতু আজকে নিচে এসেছি রান্না করতে কাঠের চুলায়, খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু আমি রান্না করব। কিছুটা পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। মশলাটা এবং মাংসটার ভিতর যেহেতু সিদ্ধ হবে এজন্য একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে এই পর্যায়ে মাংসটা কিছুটা কষানো হবে, এ পর্যায়ে কিছুটা নারকেল এবং একটা আলু দিয়ে দিয়েছি এবং এই যে হাঁসের যে কলিজাটা সেটা দিয়েছি। কলিজাটা একটু পরে দেওয়ার কারণ যে প্রথমে দিলে কিন্তু আ কলিজাটা নরম হওয়ার কারণে গলে যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব। অনেক সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু এই রান্নাটা করতে হবে।
কালারটা অনেক বেশি ভালো আসবে। নারকেলের কিন্তু আলাদা একটা বিশেষত্ব আছে। নারকেলের দুধ দিয়ে কিংবা নারকেল দিয়ে আপনি যে রান্নাটাই করবেন, কালারটা কিন্তু একদম একটু অন্য রকম আসবে এবং দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগবে। আমাদের যশোরের মানুষ কিন্তু নারকেল খেতে একটু বেশি পছন্দ করে। মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এসেছে। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু বেশি সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তবে সর্ষের তেলের রান্নাটা কিন্তু আলাদা এক রকমের স্বাদ আসে, যেটা আপনি কিন্তু সয়াবিন তেলে পাবেন না। তো চেষ্টা করবেন মাঝে মাঝে একটু ইউনিকভাবেও রান্না করার। রান্না একটা আলাদা একটা আর্ট থাকে, যেটা একজন একেকজনের মতো করে করে। রান্নার কিছু ভিন্নতার কারণে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু একটু ভিন্ন আসে। এই যে এই পর্যায়ে আমি যেটা দিচ্ছি এটাকে বলে জিরা। জিরা আমি কিছুটা শুকনা খোলায় ভেজে একটু বেটে নিয়েছি। যেকোনো রান্নার শেষে কিন্তু এই জিরার গুঁড়োটা অনেক বেশি ভালো লাগে দিলে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামাবো তার একটু আগেই আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন এই যে কড়াইতে রান্না করেছি সেই কড়াই তো আর ঘরে নিয়ে আসা যাবে না। তো আমি আলাদা আরেকটা কড়াইয়ে মাংসটা ঢেলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি আর আলাদা পাত্রে আপনাদের দেখালাম না, একদম কড়াইতে করেই দেখিয়ে দিলাম ঠিক কতটা সুন্দর লাগছে। আপনারা হাঁসের মাংস কীভাবে রান্না করেন বাসায় এবং এই ভিডিওটি আপনাদের কাছে ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।